হানিমুন ডে 2। আজকে আমরা যাব ভিন ওন্ডার্স, যেটা আমাদের এয়ারবিএনবি থেকে 50 কিলোমিটার্স দূরে। তো প্রথমে আমরা গেলাম আমাদের টপ ফ্লোরে যে সুইমিং পুলটা আছে, ওখানে গিয়ে কয়েকটা ছবি তুললাম। আমরা এই স্কুটিটা রেন্টে নিলাম, তো এটার জন্য আমাদের পে করতে হলো 1,50,000। আর যেহেতু ওরা ফুয়েল ফুল দিয়েছে, তো তার জন্য পে করতে হলো আরও 50,000। হেলমেট দিয়ে দিয়েছে, আমি পরে নিয়েছি, একটা করে। গাড়িটা আমরা বুক করে নিয়েছি, তারপর আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম ভিন ওন্ডার্সের উদ্দেশ্যে। তো অনেক প্রচণ্ড দূর ছিল রাস্তাটা। এখানে রাস্তায় ট্রাফিক সেভাবে নেই বললেই চলে। ফার্স্ট অফ অল রাইট হ্যান্ড ড্রাইভিং, আর ওখানে লোকাল যে পুলিশ আরে ওরাও মানে খুবই কোঅপারেটিভ। আর রাস্তায় ট্রাফিক সিগন্যাল প্রায় নেই বললেই চলে। এই 50 কিলোমিটারের রাস্তায় আমরা সম্ভবত টোটাল 2 বা 3টে ট্রাফিক সিগন্যাল পেয়েছি, এবং স্পিড বাম্পও কিছু নেই। তো ট্রাফিক সিগন্যাল রেড থাকলেও মানে বাইককে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, বাইকের জন্য আলাদা করে বাইকের জন্য গ্রিন আলাদা অপশন আছে। গ্রিন, এটা শুধু কারগুলোর জন্য রেড। তো আমাদের 4-5টা এরকম ছিল। এই রাস্তাটা কোথায় আগের ভিডিওতেও ছিল, ওই রাস্তাটা যেটা দিয়ে আমরা ফার্স্টে এলাম। এটা তো মাউন্টেন দেখা যাচ্ছে, এটা ভিন ওন্ডার্সের রাস্তা। যত যাচ্ছি তত আরও সামনে মাউন্টেন আরও বেশি বেশি করে আসে। সত্যি কথা বলতে এখানে গাড়ি চালাতে খুব ভালোই লাগছিল। এখানে দাঁড়ালাম এক জায়গায় নারকেল খেতে, তো ডাবের জল বেসিক্যালি। তো এখানে ডাবের দাম ইন্ডিয়ার থেকে অনেক অনেক কম। তো এখানের প্রাইসে এটা কত ছিল? 40 টাকা। মানে ইন্ডিয়ার হিসাবে 40 ছিল। ওখানে আর ডাবের সাইজ যা, ওখানের ভেতর এতে কত ছিল, ডংয়ে কত ছিল? 20,000 সামথিং। ডাবের সাইজটা বিশাল ছিল, দুজনে মিলেও জল খেয়ে পুরো পেট ভরে গেছিল, তাও এক্সট্রা ছিল। আর ডাবের যে ওই শাঁসটা হয়, ওটাও ওরা কেটে দিয়েছিল। আপনি যেই ডাবটা নেবেন, যদি সেটাতে শাঁস না থাকে, তাহলে ওরা অন্য আরেকটা ডাব কেটে তার জলটা রেখে তার শাঁসটা দিয়ে দেবে। এবারে আমরা ভিন ওয়ান্ডার্সের দিকে ঢুকছি। দূরে ওই যে জায়ান্ট হুইলটা দেখা যাচ্ছে, ওটা পার্ট অফ ভিন ওয়ান্ডার্স। এখানে শহরটা আবার পুরো একটা অন্য ভাইব। আমরা যেখানে ছিলাম সেখানে থেকে এটা পুরোপুরি একটা অন্য ভাইব। এখানে সব বিল্ডিংগুলো রংচঙে, অনেকটা ডিসনিল্যান্ডের মতো। হ্যাঁ, ডিসনিল্যান্ড টাইপের। দারুণ। আমরা দেখে তো পুরো অবাক হয়ে গেছি, মানে মানুষ কিভাবে এরকম বানাতে পারে ভাবা যায় না। দেখে মনে হচ্ছে না একটা ড্রিম ল্যান্ডে চলে এসেছি, সব কিছু ম্যাজিক দিয়ে বানানো। এবার আমরা এখানে এন্ট্রান্সের দিকে যাচ্ছিলাম, তো প্রথমে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি নো পার্কিং জোনের দিকে চলে গিয়েছিলাম। নর্মালি আমাদের পুলিশ হলে তো চেঁচামেচি করতো বা ফাইন নিত, কিন্তু এখানে এরা ট্যুরিস্টের সাথে খুবই ভালো ব্যবহার করে। তো ওরকম কোনো ব্যাপার হয়নি, আমাদের জাস্ট বলে দিল কোন দিকে পার্কিং। এই যে দেখা যাচ্ছে যেটা, এটাও পার্ট অফ ভিন ওয়ান্ডার্সই। আমার এটায় ওঠার খুব ইচ্ছা ছিল, কিন্তু পিয়ালি ভয় পাচ্ছিল, সেই জন্য আর হয়ে উঠলো না। সেটা তো পর, এখন তো আমরা জাস্ট যাচ্ছি, এখনো রাস্তাটাই যাচ্ছি। এগুলো মানে ভিন ওন্ডার্সের পার্ট নয়, এগুলো কোনো বাড়ি বা দোকান কিছু হবে, মানে সেম টাইপের প্যাটার্নে বানানো। হ্যাঁ হ্যাঁ। তো এখানে গিয়ে আর মানে ভিন ওন্ডার্সে এগুলো বোধহয় ব্যারিয়ার টাইপের হবে, মানে চারপাশে হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ, টাইপের চারপাশ ঘিরে এরকম। বিল্ডিং। আমরা যেখানে ছিলাম ওখানেও এরকম টাইপেরই বাড়ি ছিল, কিন্তু ওখানের ডিজাইনগুলো অন্যরকম। ওখানে ডিজাইনগুলো মানে মডার্ন সিটি বিল্ডিং আর টাইপের, এগুলো কিন্তু কাসেল টাইপের হ্যাঁ হ্যাঁ। বানানো। আর রাস্তায় তো দেখাই যাচ্ছে যে কোনো গাড়ি নেই, খুব একটা গাড়ি নেই। এই যে স্কুটিগুলো যাচ্ছে, এগুলো হয়তো তো ট্যুরিস্টরাই মানে ভাড়া করেছে, যেগুলো তারাই হয়তো যাচ্ছে। আর এই যে আমরা ভুল করে এটার মধ্যে ঢুকে গেছিলাম, তো সামনে একজন ট্রাফিক পুলিশ ছিলেন, উনি আমাদেরকে বললেন যে পার্কিংটা কোথায়। তো তারপরে আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম পার্কিংয়ের দিকে। তো আমি পার্কিংয়েরও একটা ভিডিও রেখেছি, ওখানে কত অর্গানাইজ সব কিছু, সেটা দেখানোর জন্য। তো এটা পার্কিংয়ের কোনো ফিজ লাগে না। আমরা প্রায় এখানে 6 to 8 আওয়ার্স রেখেছিলাম গাড়িটা, কোনো টাকা লাগেনি। প্লাস হচ্ছে চুরি টুরির তো কোনো ভয় নেই, এখানে গার্ডও আছে। এবার আমরা এসে গেছি ভিন ওয়ান্ডার্সে। এটা ইনসাইডটা, এটা মেন গেট। এটা বাইরে আমরা কয়েকটা ছবি তুলেছিলাম দুজনের, তো সেগুলো এখানে অ্যাটাচ করে দিয়েছি। টিকিটের প্রাইস কত ছিল বল? এখানে টিকিট প্রাইসটা পার হেড ছিল 9,50,000 ডং। তো দুজনের মিলিয়ে পড়েছিল 1.9 মিলিয়ন, যেটা ইন্ডিয়ান টাকা অ্যারাউন্ড
7,500 টাকার মতো হবে। এখানে কি অনলাইন পেমেন্ট করেছিলাম আমরা? না, ক্যাশই ছিল। আর এখানে ম্যাক্সিমাম জায়গায় অনলাইন পেমেন্টের অপশন নেই। এটা ওই ক্যাসেলটা ভেতরে। তো যাওয়ার পথে আমরা একটা দোকান দেখেছিলাম যেখানে এই লাইফ সাইজের আয়রন ম্যান ছিল, আমরা এছাড়াও প্রচুর অ্যাকশন ফিগার্স ছিল, কিন্তু প্রচুর ফিগার্স বুটলেগ ছিল, যার মানে নকল, সেই কারণে কেনা হয়নি, না হলে কিছু কিনতাম। এটা ওই ক্যাসেলটার সামনে সবাই এখানে ফটো তুলছিল, তো আমরাও তুলেছিলাম। এখানে এরপর একটা আর্টিফিশিয়াল বিচ এরিয়া পেয়েছিলাম। তো ভিনু ওয়ান্ডার্সের মধ্যেই এরা তৈরি করেছে এরকম একটা বিচ এরিয়া। প্রচুর লোকজন ছিল, কিন্তু আমরা সঙ্গে সুইমিং কস্টিউম নিয়ে আসা হয়নি কিছু, তো সেই কারণে আমরা নামতে পারলাম না। আর এখানে ওয়াটার পার্কও ছিল পাশে, প্রচুর এখানে ওয়াটার অ্যাক্টিভিটি ছিল। আমরা জানতাম না, তো কিছু নিয়ে যাইনি, তাই জন্য আমরা কোনো অ্যাক্টিভিটি করতে পারিনি, জাস্ট ঘুরতে পেরেছি। এরপর একটা ছিল আমাদের ভিডিও গেম শো, এটা মানে এখানে লাইভ বেসিক্যালি ভিডিও গেম শো। হ্যাঁ, এখানে বেসিক্যালি একটা স্টোরি বলবে, একটা কিং অ্যান্ড আর ড্রাগন। তো বেসিক্যালি ড্রাগনটাকে স্লে করতে হবে, সেটারই বেসিক্যালি এটা একটা ভিআর এক্সপিরিয়েন্স ছিল। ওরা ওখানে ভিআর গান অ্যান্ড গগলস এভরিথিং দিয়ে দিয়েছিল। ফার্স্টে এত অন্ধকার ছিল, আমি তো প্রথমে গিয়ে কিছুই বুঝতে পারিনি যে কি করব। তো তারপরে দেখলাম যে সামনে বন্দুক রাখা আছে, বন্দুকটা তুলে ওদেরকে গুলি মারতে হবে। তো আমার হাতে ক্যামেরা ছিল, আমি রেকর্ডিং করছিলাম, তো তাই জন্য খেলতে পারিনি। তুই একা খেলেছিলিস, তো এখানে একটা সেলফি নিয়েছিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে প্রচণ্ড গরম ছিল, আমরা প্রচুর ড্রিঙ্কস খেয়েছি। তারপরে আমরা গেছিলাম অ্যাকোয়ারিয়াম। এটা হচ্ছে মারমেড শো ছিল। মারমেড শোটা এখানে দিনে একবারই হয়, সেটা হচ্ছে দুপুর 2টো। এটা একবার মিস করলে আর দেখা যাবে না। এটার জন্য কোনো টিকিট লাগেনি। আগেই যে মানে ভিন ওয়ান্ডার্সে অন্য জায়গায় কোনো টিকিট লাগে না, জাস্ট মেন ডোরে যে টিকিটটা কাটা হয় ওই টিকিটটাতেই সব কিছু এসে যায় ওর মধ্যে, রাইড টাইড সমস্ত কিছু। এই শোটাও ওর মধ্যেই ইনক্লুডেড ছিল। এখানে প্রচণ্ড ভিড় ছিল, বসে দেখতে হচ্ছিল সবাইকে। তো এটা মানে দারুণ ছিল, এক্সপিরিয়েন্সটা দারুণ। মানে ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, বাট আমরা চোখে যা দেখেছি মানে অসম্ভব সেরা। আর এখানে যারা পারফর্ম করছিল তারাও সেরা ছিল, আর পারফরমেন্সটাও দারুণ ছিল। টোটাল 6জন ছিল, 3টে মেল এবং 3টে ফিমেল। তো বিভিন্ন রকমের পারফরমেন্স হচ্ছিল। এখানে আমরা কিছু শ্যুট করতে পেরেছি। টোটাল শোটা প্রায় 30 মিনিটসের ছিল। ফোনের ব্যাটারি অ্যান্ড স্টোরেজ তার আগে রান আউট হয়ে গিয়েছিলো, তো আর তাই জন্য shoot পুরোটা করা যায়নি। তোলা হয়নি, কিছুটা তুলেছি, কেটে কেটে কিছুটা কিছুটা তুলেছি। দারুণ ছিল। মারমেড শো থেকে বেরিয়ে আমরা ওখানে যে জায়ান্ট হুইলটা ছিল ওটাতে উঠেছিলাম। তো এই জায়ান্ট হুইলের ওপর থেকে পুরো ভিনু ওয়ান্ডার্সের ভিউটা দেখা যাচ্ছিল। এখানে এই যে জায়ান্ট টার্টেলটা আছে, এটা হচ্ছে ওই ওয়াটার শোয়ের এন্ট্রি পয়েন্ট, আর এটা হচ্ছে ওই হুইলটা পরে আমরা নিচ থেকে তুলেছিলাম। তো এটা প্রচণ্ড উঁচুতে ছিল, তো আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে কিভাবে উঠবো। তারপরে ওখানে কাছে গিয়ে দেখলাম যে সেফটির খুব ভালো ব্যবস্থা আছে, প্লাস ওটা কোনো স্পিডে ঘুরছে না, একদম স্লোলি, যাতে সবাই ওপর থেকে পুরো ভিউটা, পুরো পার্কটার ভিউ এনজয় করতে পারে। তাই জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি। বাড়িতে ফোন করেছিলাম, সবাই বারণ করছিল উঠতে, কিন্তু যেহেতু ওটা প্রোটেকশন পুরো ভালো ছিল, প্লাস
কোনো জোরে ঘুরছিল না, একদম স্লো ঘুরছিল, তাই জন্য আমরা উঠেছিলাম। না উঠলে প্রচণ্ড মিস করতাম, মানে চারিদিকের ভিউজটা জাস্ট অসাম ছিল। এটা পুরোটা জাস্ট একটা সিঙ্গেল রোটেশন, একটা রোটেশন প্রায় 20 মিনিটস ধরে। এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল একটা ভাইকিং ভিলেজ আছে, বেসিক্যালি থরের রিপ্রেজেন্টেশন আছে ওখানে। একটা ওয়াটার রাইড ছিল যেটায় কোনো সুইমিং কস্টিউম বা কিছু লাগবে না, তো আমরা সেটার জন্য অপ্ট ইন করেছিলাম। এগেন কোনো চার্জেস লাগেনি। এই জিনিসটা খুব ভালো লেগেছিল যে জাস্ট সমস্ত কিছু এন্ট্রি ফি-এর মধ্যেই ইনক্লুডেড। এই যে এটা সেই রাইডটা, যখন আমরা করেছিলাম তখন আমাদের ভিডিও করতে দেয়নি, এই টাইমে ফোন বের করা যায় না, তো পরে বাইরে থেকে আমরা ফটো কালেক্ট করতে পারি। একটা ফটো ওরা নেয় প্রায় 1 লাখ ডং, 400 টাকা, ইন্ডিয়ান টাকায়। আমাদের ফটোটা এটা আমি অ্যাটাচ করেছি। তো এই ভিডিওটা নেওয়ার পর এই যে ছবিটা, এটা আমাদের এই রাইডে আমরা সবাই ইন্ডিয়ান ছিলাম। এই প্রথম আমরা এতজন ইন্ডিয়ানকে একসাথে দেখতে পেয়েছিলাম, তো খুব ভালো লেগেছিল। তারপর বল ফুকুওকা, এটা ভিনো ওয়ান্ডার্স কেমন লাগলো? ভালোই লাগলো, কিন্তু মানে সবগুলো তো রাইডও কমপ্লিট করতে পারলাম না, সবগুলো দেখতেও পারলাম না। পা ব্যথা হয়ে গেছে, আর যা গরম, অসহ্য, বাপরে সহ্য করার মতো। ওখানে আরও অনেক রাইড ছিল, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল বলে আমরা বেরিয়ে এসেছিলাম। তাছাড়া আমাদের অনেকটা দূর রাইড করে যাওয়ারও ছিল, প্লাস রাইট হ্যান্ডেড রাইড, তো খুব বুঝতে পারছিলাম না যে কীরকম কী হবে। রাত হলে বেশি প্রবলেম হবে, তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এখানে একটা মার্কেটে এসে দাঁড়িয়েছিলাম। তো কিছুদিন পরেই ভিয়েতনামিজ নিউ ইয়ার ছিল, তাই জন্য এখানে ওদের নিউ ইয়ারের ডেকোরেটিভ অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল। এখানে একটা আমরা খাবার দেখেছিলাম যেটা আগে কোথাও দেখিনি, তো তাই জন্য তো ওটা ট্রাই করতে গিয়েছিলাম। একদম হট সার্ভ করছে, তো আমরা এটা ট্রাই করেছিলাম, বেশ ভালো ছিল, বাট আমরা খেতে পারিনি, তারপরে নিয়ে চলে এসেছিলাম। এতটাই অ্যামাউন্টে দিয়েছিল যে খাওয়া যাচ্ছিল না, আমরা জাস্ট অল্প টেস্ট করেছিলাম। তো এরপর ভিয়েতনামিজ ড্রেস পরে কয়েকজন যাচ্ছিল, তো আমার মনে হলো যে একটা ছবি তোলা উচিত, তো আমি। আর এখানে গাছে গাছে ছোট ছোট সাইজের গাছে পুরো একদম ফল ভর্তি, দেখে মনে হবে যে এগুলো নকল, বাট অ্যাকচুয়ালি না, এগুলো রিয়েল ফ্রুটস। পুরো এরকমভাবে এরা করেছে, মানে অরেঞ্জেস, পিচ, অ্যাপেল, এভরিথিং। রাইস, অনেক দিন ধরে আমরা রাইস খাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোথাও পাইনি। এখানে রাস্তার ধারে একটা দোকানে দেখে আমরা ঢুকেছিলাম, তো এরকম ইয়েলো স্টিকি রাইস ছিল আর ফ্রাইড চিকেন ছিল। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম ফ্রেশ হয়ে। আমরা আবার বেরিয়ে পড়েছিলাম নাইট মার্কেটে যাওয়ার জন্য। তো এটা নাইট মার্কেট থেকে এই ভিউটা ছিল। এখানে ফায়ার ওয়ার্কস, যেটা আমরা ব্যালকনি থেকে দেখতে পাই, সেটাই এখান থেকে এরকম দেখা যাচ্ছে। এরপর একটা দোকান থেকে কিছু কফি আর ডেজার্ট কিনেছিলাম। তো ওরা এরকম একটা রিসিভার দিয়ে দিয়েছিল এবং ওয়েট করতে বলেছিল, যখন এটা বিপ হবে নিয়ে আসতে হবে, এবং তখন আমরা আমাদের ফুড কালেক্ট করতে পারবো। এখানের এই জিনিসটা খুব ভালো। ইন্ডিয়াতে যেটা হয়, অর্ডার দিয়ে বসে থাকতে হয়, কখন নাম্বার আসে সেটা দেখে যেতে হয়। এখানে এই বিপিং মেশিনটা দিয়ে দেয়, ওটা নিয়ে বসে থাকো, যখন বিপ করবে তখন তোমার অর্ডার কালেক্ট করতে চলে যাও। এরপর আমরা আশেপাশে কয়েকটা ছবি তুলেছিলাম ওইখানে নাইট মার্কেটেরই। রাতে নাইট মার্কেটটা জাস্ট অসাধারণ ছিল। আজকে আমরা ফুকুওকার একটা মার্কেটে গেছিলাম, গিয়ে সেখান থেকে এইসব জিনিসগুলো কিনে এনেছি, এই ফলগুলো। তো প্রথমে হচ্ছে, এটা হচ্ছে একটা আম। এই আমটার দাম কত নিল? 20,000 ক্রোনার, এই 20,000 ভিয়েতনাম ডং। এটা হচ্ছে 20,000 টাকার এই আমটা। আর তারপরে হচ্ছে এই লেবু। এখানে অনেক লেবু ছিল, আমার বেশি লাগবে না বলে আমরা 3টেই কিনেছি। দেখলে মনে হবে যে অরিজিনাল নয়। 3টে 15,000, 50,000 কেজি, 50,000 টাকা কেজি ছিল। আর তারপরে এই যে জিনিসটা, যেটা আমাদের ওখানে পাওয়া যায় না সব সময়। তুই খেয়ে ফেলেছিস কিছু? হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি অনেকটা, আরও ছিল। তো এটা কত নিয়েছিল? 35,000। 35,000। ওজন কত হয়েছিল রে? আচ্ছা, যাই হোক, এটা আরও অনেক কটাই ছিল, 10-12টা হয়তো ছিল। তো এটা 35,000 ছিল। আর এটা হচ্ছে কি, বেকন স্যান্ডউইচ, বেকন হ্যাম।
বেকন, হ্যাম, কি সব জিনিসপত্র, কাঁচা কাঁচা মাংস। কাঁচা নয় ওটা, ওরকমই দেখতে। ঠিক আছে, এটা কত নিয়েছে রে? 99,000। এটা 99,000। আসলে আমরা যেই জায়গাটায় আছি এটার নাম কি যেন, সান ওয়ার্ল্ড, হনথং, সানসেট টাউন, সানসেট টাউন হনথং। তো এখানে জিনিসপত্রের দামগুলো একটু বেশি। এটা মানে কি মানে প্রিমিয়াম শহর এটা। এই দুটো হচ্ছে এগুলো বাও, পর্ক অ্যান্ড কুইল এগের বাও। তো এগুলো একটা 30,000 kroner করে নিয়েছে, মোটামুটি একটা খেলেই একজনের হয়ে যাবে। এগুলো আমরা অন্য দূরের মার্কেটটা থেকে নিয়েছিলাম। কাটছি, হ্যাঁ কাট। আর পর্ক, ওই যে এগুলো দুটো quail egg। এগটা বের কর। কি মুশকিল। এই যে এগ। ঠিক আছে, এটা কি? আর এটা হচ্ছে টোফু, টোফু দিয়ে কিছু একটা করে এটা। যেমন বেসিক্যালি এটা দই- এতটা জল ছিল না, মানে এটা কেটে দই হয়ে গেছে। বেশ ভালোই ছিল এটা। এটা মানে দেখলাম যে 15,000 যেরকম দই হয় ওরকম পুরো একটা ওরকম মানে পাত্রের মধ্যে এরকম বসে আছে, ওখান থেকে এরকম কেটে কেটে দিচ্ছে। আর এটা তো ফ্যানটা আগের দিন কিনেছিলাম, ভালো লেগেছে বলে আর একটা কিনে এনেছি। আজকের ব্লগটা এখানেই কমপ্লিট। নেক্সট ব্লগে আবার দেখা হবে।